সার্থকের পিসিমণির কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল সার্থকের বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত যাবার সময় সার্থক বলতে থাকে যে বেশ বেলা হয়ে গিয়েছে, এখন আর তোমার একা একা বাড়ি ফিরতে হবে না, নয়তো বাবার দেখবো মাঝ রাস্তা কোনো এক গুন্ডাদের খপ্পরে পড়ে গিয়েছে, চলো বরঞ্চ আমি তোমাকে ড্রপ করে আসি। ওদিকে এই কথা দেখা মাত্রই সার্থকের পিসি এসে সার্থকের বাবার সাথে বলতে থাকে যে দেখেছো দাদা, এক্ষুনি দুজন মিলে কিন্তু ঝগড়াঝাটি করলো, কিন্তু তার শর্ত একে অপরের প্রতি কতটা কনসার্ন এটা দেখেছো। এখন নাকি স্রোতকে ড্রপ করার জন্য তোমার ছেলে যাবে। ওদিকে এই কথা শোনা মাত্রই সার্থকের বাবা বলতে থাকে যে যাচ্ছে যাক, তাও একটু জিম্মাশীল যদি হয় তাও তো আমি বলবো যে না আমার ছেলে, কারণ আর যাই হোক কারণ আমার ছেলের যে কর্মকাণ্ড, তারপরে তো এই মেয়েটার সামনে তো আমার মুখ দেখানোরও আমাকে ও লাইক ছাড়ে না, জানিস তো। তখন এই কথা শোনা মতো সার্থকের পিসি বলতে থাকে যে আচ্ছা দাদা, তুমি যদি কোনো কিছু মনে না করো, আমি না অনেকক্ষণ ধরে একটা জিনিস ভাবছিলাম। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে কী ভাবছিলিস। তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে আচ্ছা, খুব ভালো হয় না দাদা যদি ও এবারই বউ হয়ে আসে, সার্থকের জীবনসঙ্গী হিসেবে ওর মতন একটা মেয়েকে যদি সার্থক পায় তাহলে তো ওর জীবনটা ধন্য হয়ে যাবে। তখন এই কথা শোনা মাত্রই সার্থকের বাবা বাকরুদ্ধ হয়ে যায় আর অবাকভাবে হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে যে তুইও বলতে পারিস, ভালোই ঠাট্টা করতে পারিস, জানিস তুই আমাকে হাসালি বটে। তখন এই কথা শোনা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে দাদা তোমার হাসি পাচ্ছে কেন, তো সেটাই বুঝতে পারছি না। ওদিকে সার্থকের বাবা বলতে থাকে যে দেখ, খুব একটা মন্দ কথা তো তুই বলিসনি, সেটা আমি বেশ বুঝতে পেরেছি, কিন্তু ওদের মধ্যে যে পরিমাণে ঝগড়াঝাটি লেগেই থাকে, তারপর তো আমি এই জিনিসটার ব্যাপারে কল্পনা করা তো দূরে থাক, আমি স্বপ্নও এই জিনিসটা ভাবতে পারি না, জানিস তো। আর তুই তো মুখে বলেই ফেললি, তোর সাহস বলতে হবে, জানিস তো। কেন তুই তোর ভাইয়ের ছেলেকে চিনিস না, ও কতটা বদরাগী, তা সত্ত্বেও যদি এরকম একটা নম্রভদ্র মেয়েকে ওর গলায় আমরা ঝুলিয়ে দিই, সেটা কি ওর প্রতি করা অন্যায় হবে না, তুই কি বলিস। তখন এটা বলা মাত্রই রায়ের পিসিমণি বলতে থাকি কিন্তু আমাদের সার্থক ছেলে হিসেবে তো খুব একটা খারাপ না। হ্যাঁ আমি মানছি যে ওদের দুজনেরই এখন একটু টাইম দরকার একে অপরের জন্য, কিন্তু তা সত্ত্বেও দাদা আমি কিন্তু খুব একটা ভুল বলেছি বলে আমার মনে হয় না, কারণ এই মেয়েটার তোমার প্রতি, তোমার সংসারের প্রতি যতটা যত্নতে আমি দেখলাম, তাতে আমার মনে হয় ওর থেকে যোগ্য জীবনসঙ্গী সার্থক হাজারবার যদি টর্চ দিয়েও খোঁজে তাও হয়তো বা ও পাবে না। তখন এই কথা বলা মাত্রই সার্থকদের বাড়ির কাজের লোক এসে বলতে থাকে যে এই স্রোত দিদিমণির কথা বলছো তো, স্রোত দিদিমণিটা জানো তো অনেক ভালো, যখনই দাদা বাবুর কষ্ট হয় বা দাদা বাবু অসুস্থ হয়ে পড়ে না, ঠিক তখনই উনি এরকম করে এসে সেবা যত্ন করে দাদা বাবুকে ঠিক করে দেয়। এবার তো আপনি এসেছেন বলে হয়তো বা আপনি দেখতে পেয়েছেন, কিন্তু সববারের মতনই যতই সার্থক দাদাবাবু ওনাকে অপমান অসম্মান করুক না কেন, উনি কোনো মতেই থেমে থাকে না, উনি খুব বড় মনের একটা মানুষ, জানো তো। তখন একথা শোনা মাত্রই সার্থকের পিসিমণি বলতে থাকে যে দাদা তুমি এই বিষয়ে একবার ভেবে দেখো, যে তোমার ছেলেকে যদি তুমি কোনো মতে রাজি করাতে পারো। তখন সার্থকের বাবা বলতে থাকে যে দেখ, এটা আমার দ্বারা যে সম্ভব না তুই সেটা ভালো করেই জানিস, যদি কেউ সেটা পারে সেটা একমাত্র ওদের কলেজের প্রিন্সিপাল, আর তুই তো একটু আগেও শুনলি যে কলেজ ছেড়েই চলে যাচ্ছে ওদের মধ্যে, তাহলে দেখ তিক্ততাটা কতটা বেড়ে গিয়েছে যে কলেজ ছেড়ে চলে যেতে এই মেয়েটা বাধ্য হচ্ছে, জানিস তো। এই মেয়েটার জন্য আমার বড্ড বেশি খারাপ লাগে যে আমি আমার ছেলেকে ভালো করে মানুষ করতে পারিনি বিধাই আজকে এই মেয়েটার উপরে এত বড় একটা পরিস্থিতি এসে পড়লো, যেখানে কিনা আমি কোনো মতেও সহযোগিতা করতে পারছি না, লাস্টে কিনা এই মেয়েটারই কলেজ ছেড়ে চলে যেতে হচ্ছে সার্থকের কারণে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।